আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় কার্যকারিতা হারিয়েছে ইসরায়েলি বাহিনীর কৌশল। নিরীহ বেসামরিক লোকজন হত্যার পাশবিকতা চললেও স্পষ্টত বিপর্যস্ত অবস্থায় পড়েছে দখলদার বাহিনী। ফিলিস্তিনি যোদ্ধারা জানিয়েছেন, এক হামলায় পুরো সেনাদলকে নির্মূল করেছেন তারা। গাজার যোদ্ধাদের পাশাপাশি হিজবুল্লাহ, আনসারুল্লাহ ও ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের সমন্বিত হামলায় পুরো অঞ্চলে ইসরায়েলের অবস্থা পর্যুদস্ত। নতুন করে হামলা হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটিতেও। এর মধ্যে একটি ইসরায়েলি বন্দর দেউলিয়া হয়েছে বলে খবর এসেছে। হিজবুল্লাহ প্রধান বলেছেন, ইসরায়েল আর বেশি দিন নেই, তাদের পতনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। চীন বলেছে, হামাস ও ফাতাহর মধ্যে ঐক্য নিশ্চিত করে ফিলিস্তিনের অবস্থানকে সুসংহত করতে চান তারা। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামসা মঙ্গলবার জানিয়েছেন, উত্তর গাজার আল শুজাইয়া এলাকায় তাদের যোদ্ধারা পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে একটি ইসরায়েলি বাহিনীকে সফলভাবে নির্মূল করেছেন। রাফা, সাবোরা, ইবনা এবং তাল আল সুলতানে ইসরায়েলি বাহিনীর কৌশল কার্যকারিতা হারিয়েছে জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, কুদসের যোদ্ধারা এলাকাগুলোতে এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে হানাদারদের বহু ট্যাঙ্ক ধ্বংস করেছেন। বিভিন্ন এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সক্রিয় এবং শক্তিশালী উপস্থিতির কথা জানান তিনি। এদিকে মঙ্গলবার গাজার পার্শ্ববর্তী ইসরায়েলি বসতিগুলোতে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করে আল কুদস। রাফা শহরের পূর্বে শত্রু সেনাদের কয়েকটি গাড়ি এবং সেনাদের অবস্থান নেওয়া একটি বাড়িতে হামলা চালায় হামাসের আল কাসাম ব্রিগেডস। পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামেও ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, মঙ্গলবার তাদের যোদ্ধারা আল মারাহ এলাকায় মেশিনগান এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে দখলদার বাহিনীকে প্রতিহত করেছেন। সেখানে দখলদার সেনাদের বিরুদ্ধে মেশিনগান ও আইইডি ব্যবহারের কথা জানিয়েছেন আল আকসা মার্টার্স ব্রিগেডস। কালকিলিয়ায়ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াই করেন তারা। আল কুদস ব্রিগেডস জানিয়েছে, জেনিনে তাদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই হয়েছে। মঙ্গলবার রাতে তুবাস শহরে সাখরা ওয়ান নামে একটি এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহারের তথ্য দিয়ে আল কুদস জানিয়েছে, এটি প্রথমবারের মতো ব্যবহার করা হয় এবং আল্লাহর রহমতে এর প্রথম ব্যবহারে আমরা দখলদারদের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছি। এদিন ইসরায়েলের বিশেষ বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন ফিলিস্তিনি যোদ্ধারা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মঙ্গলবার তারা শত্রুদের বিভিন্ন সামরিক অবস্থান ও বসতিতে রকেটের কয়েকটি ব্যারেজ নিক্ষেপ করেছেন। দক্ষিণ লেবাননের কফার তবনিতে ইসরায়েলি হামলার কঠিন জবাব দিয়েছেন তারা। 2 দফা হামলা চালিয়ে এর জবাব দেওয়া হয়। প্রথম হামলায় আল জলিল প্যানহ্যান্ডলের কিরিয়াত সমনায় বিপুল পরিমাণ গ্রাড রকেট নিক্ষেপ করেন হিজবুল্লাহর যোদ্ধারা। এরপর ইসরায়েলের বৃহত্তম বসতি আল জলিল প্যানহ্যান্ডেলে দীর্ঘক্ষণ ধরে সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, কিরিয়াত সমনায় 40টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়। কয়েকটি রকেটের আঘাতে সেখানে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয় হামলায় গ্রাড রকেটের ব্যারেজের মাধ্যমে বেইত হিলেল ব্যারাকে 769তম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দপ্তরে আঘাত করা হয়। এ সময় কিরিয়াত সমনা এবং বেইত হিলেল 2 জায়গায় সাইরেন বাজানো হয়। দক্ষিণ লেবাননের আল তাউতে ইসরায়েলি হামলার জবাবে মঙ্গলবার ওয়েস্টার্ন আল জলিলের কাপ্রি বসতিতেও এক ঝাঁক গ্রাড রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। সংগঠনের তরফে জানানো হয়, এদিন তাদের যোদ্ধারা ইসরায়েলি বসতি কফার হোসেন ওর হাগানুজ, বার ওচাই ও মেরুনেও রকেটের বিশাল ব্যারেজ নিক্ষেপ করেন। ইসরায়েলি মিডিয়া বলেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে আঘাত করা হিজবুল্লাহ রকেট বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। মঙ্গলবার বিকেলে কয়েক ঘন্টার মধ্যে লেবানন থেকে অন্তত 80টি রকেট ছোড়া হয় বলেও জানায় দেশটির সংবাদ মাধ্যম। এদিকে মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 3 শিশুসহ 5 জন সিরীয় নাগরিক নিহত হন। হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার, একে ফিলিস্তিনের তরুণ প্রজন্ম অপসারণ করবে। মঙ্গলবার বৈরুতে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন,
রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ ৮০ বছর টিকবে এবং বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনের ইঙ্গিত দিচ্ছে। হাসান নাসরুল্লাহ বলেন, ৭ই অক্টোবরের অপারেশন আল-আকসা ফ্লাড অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে এবং এর মাধ্যমে পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমেছে। তিনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে এক দশক আগে থেকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী মঙ্গলবার লোহিত সাগরে কিওস লায়ন অয়েল ট্যাঙ্কারে হামলার ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা যায় ইসরায়েলি বন্দরে প্রবেশের উপর ইয়েমেনের আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের পর জাহাজটির দিকে ধেয়ে যাচ্ছে বিস্ফোরক বোঝাই একটি মানববিহীন সারফেস ভেহিকেল বা ইউএসভি। সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও বলেছে, বন্দরের দিক থেকে কিওস লায়নের দিকে একটি এমএসভি ছুটে আসে। এরপর জাহাজ থেকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায় এবং জাহাজের ক্ষয়ক্ষতি হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ভিডিওতে দেখা গেছে ইউএসভি থেকে অয়েল ট্যাঙ্কারের বাম পাশে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। মানববিহীন ভ্যাসেলটির গঠন ও কার্যক্রমের ধরন লুকাতে ভিডিওতে এটিকে ঝাপসা করে দেখানো হয়। মিডল ইস্ট মনিটর মঙ্গলবার জানিয়েছে, হুথিদের অব্যাহত হামলার কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের এইলাত বন্দর। বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব কমে যাওয়ায় বাধ্য হয়ে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, আমাদের স্বীকার করতে হবে বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছে। গত কয়েক মাসে এখানে মাত্র একটি জাহাজ এসেছে। ইয়েমেনিরা এই বন্দরকে কার্যত বন্ধ করে দিয়েছে। বন্দরের কার্যক্রম সচল রাখতে কর্তৃপক্ষ এই মাসের শুরুতে ইসরায়েলি সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল বলেও জানান তিনি। বন্দরের এক কর্মকর্তা গত ডিসেম্বরে জানিয়েছিলেন, লোহিত সাগরে হুথিদের হামলার কারণে তাদের কার্যক্রম প্রায় ৮৫% কমে গেছে। ওই সময় তিনি জানান, এটি সচল রাখতে তাদের হয়তো অনেক কর্মীকে ছাঁটাই করতে হবে। এদিকে এইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে শঙ্কায় রয়েছে আশদোদ এবং হাইফা। যদি হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে এই বন্দর দুটিও দেউলিয়া হতে পারে, কারণ দুই স্থানই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। আর হিজবুল্লাহ এসব বন্দর অকার্যকর করে দিলে বড় ধরনের বেকায়দায় পড়বে ইসরায়েল, কারণ নিজেদের আমদানি ও রপ্তানির জন্য এসব বন্দরের উপর নির্ভরশীল তারা। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক মঙ্গলবার জানিয়েছে, তারা ইসরায়েলের মালিম ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছেন। ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধে তাদের অঙ্গীকারের অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট। গাজার আল মাওয়াসিতে গণহত্যার জবাবে আগের দিনও ইসরায়েলের ৩ দফা হামলা চালান তারা। হামলাগুলোতে সুইসাইড ড্রোন এবং আল আরকাব ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়। এদিকে আল মাওয়াসিতে হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে জোটের অন্যতম সদস্য কাতাইব হিজবুল্লাহ। এদিকে ইরাকে মার্কিন সেনাদের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের উপস্থিতির অবসান ঘটানো নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন সফরের কথা রয়েছে উচ্চ পর্যায়ের ইরাকি সামরিক প্রতিনিধি দলের। সম্ভাব্য সফরের এক সপ্তাহ আগে এই হামলার ঘটনা ঘটল। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, মঙ্গলবার দুটি ড্রোন আঘাত হানার পর আনবার প্রদেশে অবস্থিত এই ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কিনা তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। কোনো গ্রুপও এ পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন সবসময় চায় সংলাপের মাধ্যমে ফিলিস্তিনি দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হোক। একই সঙ্গে ফিলিস্তিনি দলগুলোকে পুনর্মিলন সংলাপের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চায় বেইজিং। লিন বলেন, সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করে ফিলিস্তিনের অভ্যন্তরীণ পুনর্মিলনের লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করছেন তারা। ফিলিস্তিনের দুই প্রতিপক্ষ হামাস এবং ফাতার প্রতিনিধিরা আবারও বেইজিংয়ে ঐক্য সংলাপে বসতে যাচ্ছেন, এমন খবর প্রকাশিত হওয়ার পর চীনা মুখপাত্র এই মন্তব্য করেন। খবরে বলা হয়, প্রায় ৩ মাস স্থগিত থাকার পর ২১ এবং ২৩ জুলাই আবার বৈঠকে বসতে যাচ্ছে হামাস ও ফাতাহ। দুই সংগঠনের একাধিক সিনিয়র নেতা বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে রয়টার্স। গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ৩ ভূখণ্ডের সমন্বয়ে গঠিত ফিলিস্তিন ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে হামাস। অন্যদিকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ক্ষমতায় রয়েছে ফাতার নেতৃত্বাধীন জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতার শীর্ষ নেতা। একসময় গাজা উপত্যকায়ও ক্ষমতায় ছিল ফাতাহ, কিন্তু ২০০৭ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজার ক্ষমতা গ্রহণ করে হামাস।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে মঙ্গলবার 1 ঘণ্টারও কম সময়ের মধ্যে 3টি ইসরায়েলি বিমান হামলায় অন্তত 48 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য গাজার নুসেইরাত এলাকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে 25 জন, দক্ষিণ গাজার খান ইউনিসে 18 জন এবং উত্তর গাজার বেত লাহিয়ায় 5 জন নিহত হন। জাতিসংঘের সংস্থা আনরুয়া বলেছে 9 মাসের যুদ্ধে তাদের পরিচালনা করা 70% স্কুলে বোমা হামলা করেছে ইসরায়েল। এতে সেখানে আশ্রয় নেওয়া 539 জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 7 অক্টোবর গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত অন্তত 38,713 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ শিশু ও নারী। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচনী সমাবেশে হামলার কয়েক সপ্তাহ আগে থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ট্রাম্পকে হত্যা করতে ইরানি পরিকল্পনা রয়েছে এমন খবর জানার পর তার নিরাপত্তা জোরদার করা হয়। তবে এ ধরনের হত্যা পরিকল্পনার মার্কিন দাবি উড়িয়ে দিয়ে ইরান বলেছে কাসেম সোলাইমানিকে হত্যার আদেশ দেওয়ার জন্য ট্রাম্পকে বিচারের আওতায় আনার আইনি প্রক্রিয়ার পথে হাঁটবেন তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বুধবার বলেন, ট্রাম্পের বিরুদ্ধে সশস্ত্র হামলার সঙ্গে যে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। এই ষড়যন্ত্র তত্ত্বকে বিদ্বেষপূর্ণ রাজনৈতিক লক্ষ্য হাসিলের হাতিয়ার বলে মনে করছে তেহরান। গত শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলা হয়। আহত হন ট্রাম্প। তার ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। নিহত হন 2 জন। তবে এই ঘটনার সঙ্গে ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার কোনো যোগসূত্র আছে কিনা সেটি নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। তবে প্রশ্ন উঠেছে, কয়েক সপ্তাহ ধরে যদি ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েই থাকে তাহলে এই হামলা কিভাবে হলো? হামলাকারী 20 বছরের তরুণ টমাস ম্যাথিউ ক্রুকস কিভাবে ট্রাম্পের সমাবেশ মঞ্চের এত কাছে রাইফেল হাতে চলে গিয়ে গুলি চালাতে পারলেন? খবরে বলা হয় শুধু সিক্রেট সার্ভিস নয়, ট্রাম্পের নির্বাচনী শিবিরও তাকে হত্যায় ইরানি হুমকির কথা জানত। 2020 সালে ইরাকের ভূখণ্ডে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন বাহিনী। তখন ট্রাম্প ও তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের পক্ষ থেকে হুমকি পেয়েছিলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।